এখন আমি কি করব? ভাইয়াকে ডাকবো, কিন্তু ও তো আমায় মেরে ফেলবে। একে তো পাত্রপক্ষের সামনে গিয়েছি, এখন আবার পালিয়েছি, আজ আর রক্ষা নেই। যদিও আদিবা আদিত্যকে ডাকতে চায় না, কিন্তু এখান থেকে বের হওয়া জরুরি, তাই বাধ্য হয়ে আদিকে ডাকতে লাগলো। কিন্তু আদির কোনো সাড়া শব্দ নেই। তার মানে কি আমি হারিয়ে গিয়েছি? আদিবার খুব কান্না পাচ্ছে এবার, নিজেকে আর ধরে রাখতে পারলো না, কেঁদে দিল। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। বেরোনোর অনেক চেষ্টা করেছে, কিন্তু রাস্তা খুঁজে পায়নি। মাথাটা ধরে আসছে। আদিবা মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ল। তখনই হঠাৎ কারো গলা শুনে চমকে উঠল সে। এত সহজে শখ মিটে গেল? কাঁদছিস কেন? যা, আরও একটু ছোটাছুটি করে আয়। আদির কণ্ঠ শুনে যেন দেহে প্রাণ ফিরে পেল আদিবা। আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে আদিকে জড়িয়ে ধরল। আদি কিছুটা অবাক হলো। আদিবা তাকে নিচ থেকে কখনো জড়িয়ে ধরবে, এটা যেন তার ভাবনার বাইরে ছিল। আদি শান্ত হাতে আদিবার মাথায় হাত রেখে বলল। ভয় পেয়েছিস? আদির কথার বাস্তবে ফিরল আদিবা। তাড়াতাড়ি আদিকে ছেড়ে দিয়ে ইতস্তত হয়ে বলল। ভাইয়া, আমি মানে এমন একটা থাপ্পড় মারবো সব করে দাঁত পড়ে যাবে। কি ভেবেছিলি তুই দৌড়ে আমার চোখ ফাঁকি দিতে পারবি? ভুল হয়ে গিয়েছে, সরি। কিসের সরি? যা না যা, এবার যা, তুই কত দূর যেতে পারিস দেখি। বলেছি তো ভুল হয়ে গিয়েছে, আর কখনো এমন করবো না। চলুন না বাসায় যাই প্লিজ। আমি রাস্তা চিনি? কে বলল? আমি এই রাস্তা চিনি না, তোর পিছন পিছন চলে এসেছি। এখন কি হবে তাহলে? একা একা যাবি, না হলে এখানে বসে কাঁদতে থাক। বলেই আদি হাঁটা দিল। সাথে সাথে আদিবা কেঁদে উঠল। কান্নার আওয়াজ কানে আসলেও আদি ঘুরে তাকালো না, হনহন করে এগিয়ে গেল। কিন্তু কিছু দূর যাওয়ার পরই আদিবা দৌড়ে এসে আদিকে জড়িয়ে ধরল। আদিবা ভীষণ রকমের ভয় পেয়েছে বুঝে মনে মনে আনন্দ পেল আদি। কিন্তু পরক্ষণেই অবাক হলো, কারণ আদিবা আদিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, ছাড়ার নামই নিচ্ছে না। আদি যতটুকু জানে, কোনো ছেলেকে এতক্ষণ জড়িয়ে রাখার মেয়ে আদিবা না। তাই আদির কাছে বিষয়টা অস্বাভাবিক লাগলো। কি হয়েছে? এত ভয় পাচ্ছিস কেন? আমি কি সত্যি সত্যি তোকে রেখে চলে যেতাম নাকি? আদিবা জবাব দিল না, বরং আদিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আদিত্য ব্যাপারটা পর্যবেক্ষণ করে বুঝতে পারলো কেউ আদিবার পেছু নিয়েছে। কয়েকটা লোক এগিয়ে আসছে। দেখার সাথে সাথে আদিবাকে আড়াল করে নিজের সামনে দাঁড়ালো। লোকগুলোর মধ্যে একজন এগিয়ে এসে বলল। ও, তাহলে এই ব্যাপার। ফুলটুসি একা আসেনি? লোকটার কথায় আদি তেমন গুরুত্ব না দিয়ে শান্ত গলায় বলল। উল্টাপাল্টা কি বললাম? হ্যাঁ, এই বিকেলে জঙ্গলের মাঝখানে মেয়ে নিয়ে কি করছিস? কি সমস্যা? কী সব বলছেন উল্টাপাল্টা? তার কৈফিয়ত আপনাকে দিতে হবে। আলবাত দিতে হবে। চিনিস আমরা কে? মেয়ে নিয়ে নষ্টামি করিস, আবার গলা উঁচিয়ে কথা বলিস। ও, আমরা নষ্টামি করছি আর আপনারা এখানে মহাভারত শুদ্ধ করতে এসেছিলেন, তাই তো? তোর সাহস তো কম না। বলে ছেলেটি এগিয়ে আসলো। আদিত্য আদিবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে লোকটাকে আটকানোর চেষ্টা করলো। আদি লোকটাকে এত জোরে মেরেছে যে ছেলেটার নাক মুখ থেকে রক্ত পড়ছে। সাথে থাকা অন্য লোকগুলো তাতে খেপে গিয়েছে। তারা যেই এগিয়ে আসতে চাইলো, আদি বলে উঠল। আমি জানি ভুল করে ফেলেছি, তোরা আমাকে ছাড়বি না সেটাও জানি, কিন্তু আমাকে একটু সময় দে, কথা দিচ্ছি আমি তোদের আমাকে মারার সুযোগ দিব। বলেই আদি নিচের মানিব্যাগ থেকে মোটা অঙ্কের টাকা বের করে আদিবাকে ইশারা করে বলল। যদি ওকে যেতে দিস, যত টাকা আছে সব দিয়ে দিব, বিনিময় শুধু ওকে যেতে দে। আজ তোর সামনেই তোর প্রেমিকাকে সবাই ছিঁড়ে খাবে, বুঝেছিস? তোর এত সাহস আমার গায়ে হাত দিস? এই, দাঁড়িয়ে কি দেখছিস? মার শালাকে। বলতে বলতেই ব্যাপারটা হাতাহাতি থেকে মারামারিতে রূপ নিল। লোকগুলো যেমন প্রাণপণ চেষ্টা করছে আদিকে মারার, আদিও তেমন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মারামারির এক পর্যায়ে লোকটার সাথে থাকা অন্য লোকগুলি পালিয়ে গেল। আদি যে ব্যথা পায়নি ব্যাপারটা তা নয়, সেও ব্যথা পেয়েছে, তবে তুলনামূলক কম পেয়েছে। অন্যরা বেশি পেয়েছে তাই পালিয়েছে। সুযোগ থাকলে এই লোকটিও পালাতো, সন্দেহ নেই, কিন্তু আদি সে সুযোগ দেয়নি। সে লোকটাকে সমানে মেরে চলেছে। অবস্থা খারাপ দেখে আদিবা এগিয়ে গিয়ে আদিকে থামানোর চেষ্টা করলো। ভাইয়া কি করছেন? ছেড়ে দিন, মরে যাব তো। আদি অনেক আগেই নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে, তাই আদিবা বাধা দিতে যাওয়ার আগে আদিবাকেও আঘাত করে বসলো। সে আদিবাকে খেয়াল করেনি। আদিবা ছিটকে পড়ে গেল। বেশ ব্যথা পেয়েছে সে। আদিবা আহ বলে চিৎকার করতেই আদির হুঁশ ফিরল। সে লোকটাকে ছেড়ে দিয়ে আদিবাকে টেনে তুলল, কিন্তু অনুশোচনামূলক কিছু বলল না। নিজের মানিব্যাগ থেকে সব টাকা বের করে লোকটার উপর ছুড়ে দিয়ে বলল। আমি ভালো করে জানি যেখানে সেখানে মেয়ে নিয়ে যাওয়া যায় না। আমি আসতাম না, বাধ্য হয়ে এসেছিলাম। যাই হোক, আমি সহজে কাউকে মারি না, বারে বাড়ি না করলে মারতাম না, চিকিৎসা করে নিস। বলে আদিবার হাত শক্ত করে চেপে ধরে হাঁটতে লাগলো আদি।
আদিবা পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, তাই হাঁটতে কষ্ট হচ্ছে। তার উপর আদি বেশ শক্ত করে হাত ধরে রেখেছে, হাতেও ব্যথা লাগছে। তাই আদিবা আস্তে করে বলল, ভাইয়া একটু আস্তে ধরুন, লাগছে আমার। বলতেই আদিত্য আদিবার হাতটা ছেড়ে দিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল আদিবার গালে। আদিবা কারণটা বুঝতে পারল না, তবে প্রশ্ন করার আগেই আদি উত্তর দিল, কোন সাহসে এত ভিতরে এসেছিলি? আমি তোকে রাস্তার পাশে থাকতে বলেছিলাম, তা না করে তুই কি করলি? তোকে যেখানে নিয়ে এসেছিলাম তুই যদি সেখানে থাকতি তাহলে এত সমস্যা হতো না। চাইলেই যেখানে সেখানে যাওয়া যায় না, জানতি না? আচ্ছা, তুই যে বনের ভিতরে চলে গেলি, যদি আমি তোকে খুঁজে না পেতাম তোর কি অবস্থা হতো? কিংবা ওরা যদি আমার চেয়ে বেশি মারামারি পারতো, চোখের সামনে তোকে ছিঁড়ে খেত, আর আমার সেটা দেখতে হতো, এটাই চেয়েছিলি? আদিবা বুঝতে পারলো ভুল করে ফেলেছে, তাই কোনো উত্তর দিল না। আদি আবার বলল, আজ একবার বাসায় যাই, তারপর তোর হবে। বলে আবারও হাত ধরে হাঁটতে লাগলো। যা বলার বাসায় গিয়ে বলবেন। এখন একটু আস্তে হাঁটুন প্লিজ, আমি আপনার সাথে তাল মিলাতে পারছি না। তোর জন্য অপেক্ষা করতে থাকি, সেই ফাঁকে ছেলেগুলো এসে আবার ঝামেলা করুক, তাই না? আদিবা আর কিছু বলল না, চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। আদি ড্রাইভ করছে, আদিবা পাশে বসে আছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। আদি রাগ করেছে সন্দেহ নেই, বাসায় গেলে আদিবাকে মার খেতে হবে সেটাও জানে, তাই আদিবা মনে মনে সেটারই প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ আদি ব্রেক চাপলো। এর থেকে নাম। এইখানে নামবো? অন্য কোথাও নামার হলে অন্য কোথাওই বলতাম, তাই না? আদি রেগে আছে, তাই কথা বাড়ালো না আদিবা, নেমে পড়লো। নামার সাথে সাথেই আদি গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আদির কাণ্ডে অবাক হলো আদিবা। শাস্তি পাওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু এভাবে? এখন সে কোথায় যাবে? এই রাস্তাটা তার চেনা নয়। তাছাড়া আসার সময় আদি তাকে জোর করে নিয়ে এসেছিল, তার কাছে কোনো টাকা পয়সাও ছিল না। একে তো অচেনা জায়গা, তার উপর হাতে টাকাও নেই। টাকা থাকলে হয়তো রিক্সা নিয়ে বাসায় যেতে পারতো, কিন্তু এখন কি করে যাবে? কিছু ভাবতে পারছিল না, শুধু কান্না পাচ্ছে। কিন্তু তাতে কার কি আসে যায়? আদি যে পরিমাণে রেগে আছে, আদিবার দিকে একবার ঘুরেও তাকায়নি, চলে গিয়েছে। আদিবা রাস্তায় দাঁড়িয়েছিল, হঠাৎ পরিচিত মুখের দেখা মিলল। আদিবা, তুমি এই রাস্তায় কোথায় গিয়েছিলে? আদিবা তাকিয়ে অবাক হলো। নীলয় ভাইয়া আপনি? একটা কাজে গ্রামে গিয়েছিলাম, সেখান থেকে ফিরছিলাম, কিন্তু তুমি এখানে কি করছো? না মানে আমি। যাই হোক, বাসায় যাবে তো নাকি? এসো, আমি ছেড়ে দিচ্ছি। না ভাইয়া, লাগবে না, আমি একাই যেতে পারবো। এখানে কোনো যানবাহন পাবে না, সন্ধ্যা হয়ে আসছে। তাছাড়া তোমার বাসা এখান থেকে অনেক দূরে, যেতে সময় লাগবে। এসো, আমি পৌঁছে দিচ্ছি। আদিবা উপায় না পেয়ে গাড়িতে উঠল, তবে তার বুক ধুকপুক করছে। এই মানুষটার জন্য তাকে 6 বছর ধরে শাস্তি পেতে হচ্ছে। আজ এতদিন পর কাকতালীয়ভাবে দেখা হবে, কে জানতো? কিন্তু আদি যদি কোনোভাবে এই ব্যাপারটা জানতে পারে, আদিবাকে জ্যান্ত কবর দিবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। আদিবা যখন নিজের ভাবনায় ব্যস্ত, তখন নিলয়ের প্রশ্নে ভাবনার ছেদ পড়ল। তারপর বলো, কেমন আছো? ভালোই আছি ভাইয়া, আপনি? যেমন দেখতে পাচ্ছ, শুনলাম অরিনের এঙ্গেজমেন্ট হয়েছে। ভাইয়া আসলে আরে তুমি বিদ্যুৎ হচ্ছে কেন? আসলে অরিন আমাকে কোনোদিন ভালোবাসেনি। অনেক তো বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কেউ বোঝেনি। তাই আর বিরক্ত করিনি। ওকে পাওয়ার আশা অনেক আগেই ছেড়ে দিয়েছি। তারপরেও খোঁজ তো রেখেছেন এত বছর পরেও। কি করব বলো? আমার ভালোবাসা তো মিথ্যা ছিল না। অরিনকে আমি ছোটবেলার থেকে ভালোবাসি। আপনি যদি আপুর সাথে একবার কথা বলতেন। এখন আর কথা বলে কি হবে? যা হওয়া তা তো হয়ে গেছে। বিয়ে করছে, সুখী হোক, সেটাই চাই। যাই হোক, এসব ছাড়ো, তোমার কথা বলো। কি করছো এখন? অনার্স কমপ্লিট হয়ে গেছে, তাই না? ভাইয়া আমি মানে আমি মাধ্যমিকের পরে আর পড়াশোনা করিনি। মানে কি? কি বলছো এইসব? প্রশ্নটায় আদিবা বিব্রত হচ্ছে, বুঝতে পেরে নিলয় প্রসঙ্গ বদলে বলল, তা বিয়ে কবে করছো? অরিনের পর তো এবার তোমার পালা। দিন কিভাবে চলে যায়, তাই না? দেখতে দেখতে বড় হয়ে গেলে। নিলয়ের কথায় আদিবা হাসল। গাড়ি এসে থামলো রাস্তার মোড়ে। নিলয় রিক্সা ডেকে দিয়ে বলল, বাসা পর্যন্ত গেলে সবাই মাইন্ড করবে, তোমার সমস্যা হতে পারে। তাছাড়া আমি আর অরিনের সামনে যেতে চাই না। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো ভাইয়া, আপনি না থাকলে আজ বিপদে পড়ে যেতাম।
আরে এটা কোনো ব্যাপার হলো নাকি বোকামি? আচ্ছা যাও, সন্ধ্যা হয়ে গেছে। আদিবা ফিরে আসবে তখন নিলয় এগিয়ে এসে বেশ ইতস্ততা নিয়ে বলল, আদিবা, যদি কিছু মনে না করো তোমার ফোন নম্বরটা পেতে পারি? আসলে থাক, সমস্যা হলে দিতে হবে না। নিলয় নিজেই বিব্রত হচ্ছে দেখে আদিবা মানা করতে পারল না। দ্বিধাবোধ হলেও শেষ পর্যন্ত নাম্বারটা দিল। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিল। আদিবা বাসায় ঢুকতেই সবাই হুমড়ি খেয়ে পড়ল। আদির মা রাগে গজগজ করতে করতে বললেন, কি এমন জাদু করেছিস বলতো আদিবাগের যে আদি তোকে ছাড়া দু চোখে অন্ধকার দেখে অন্য কিছুই যেন চোখে পড়ে না তার? আদির মায়ের কথাই অবাক হলো আদিবা। আদি যে সবার সামনে থেকে আদিবাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল, এটা কি তার চোখে পড়েনি? তারপরেও কি করে আদিবাকেই দোষ দিচ্ছে? শুধু যে আদির মা তা নয়, বাসার সবাই আদিবাকে কথা শোনাচ্ছে। এরা কি সত্যিই মানুষ নাকি অন্য কিছু? বোঝার চেষ্টা করলো আদিবা। একে তো আদি তাকে জোর করে নিয়ে গেছিল, তার উপর আবার মেরেছেও। সবচেয়ে বড় কথা, রাস্তায় ফেলে চলে এসেছে। এত কিছুর পর কারো যদি রাগ করার কথা থাকে, সেটা একমাত্র আদিবার। কোথায় সে রাগ দেখাবে তা না, সবাই তার উপর রাগ দেখাচ্ছে। বিয়ে ভেঙেছে বলে আদিবাকে দায়ী করছে। আদিবার জন্য নাকি পাত্রপক্ষের কাছে লজ্জিত হতে হয়েছে। সবার কথা শুনে আদিবার ভীষণ রকমের রাগ হচ্ছে। ইচ্ছে করছে মুখের উপর দু চারটা কথা শুনিয়ে দিতে, কিন্তু পারল না। আদির মা রাগী গলায় প্রশ্ন করলেন, তা গিয়েছিলি তোরা দুজন, ফেরার সময় একা কেন? আদি কোথায়? কোথায় মানে? উনি বাসায় আসেননি? ন্যাকামি করিস? তোকে যে 1 মিনিট চোখের আড়াল করে না, সে তোকে রেখে একা ফিরে আসবে? এটা বিশ্বাস করতে বলছিস? সত্যি করে বল, কোথায় গিয়েছিলি তোরা? কি অঘটন ঘটিয়েছিস? খোদা জানে ছেলেটা একা পেয়ে কিভাবে মাথা চিবিয়েছিস। আদিবা আর চুপ থাকতে পারল না। কার্তিকমণি, তুমি এমন ভাবে বলছো যেন আমি ভাইয়াকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। উনি যে জোর করে আমায় নিয়ে গিয়েছিলেন সেটা যেন তোমরা কেউ দেখতেই পাওনি। উনি আমাকে যেভাবে নিয়ে গিয়েছিলেন ঠিক সেভাবেই রাস্তায় ফেলে রেখে চলে এসেছে। তোমরা আমাকে যতটা নীচ ভাবছো, আমি এতটাও নিচে এখনো নামতে পারিনি। আর তাছাড়া ভাইয়া আমাকে একেবারেই সহ্য করতে পারেন না। সেটা যদি এখনো না বুঝে থাকো তাহলে বলবো তোমরা ইচ্ছে করেই চোখ বন্ধ করে থাকতে চাও। কথাগুলো বলেই নিজের রুমে চলে আসলো আদিবা। কি ঘটেছিল বাসার কাউকে বলতে ইচ্ছে হলো না। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটা 11টার ঘর ছুঁই ছুঁই করছে, কিন্তু আদির ফেরার নাম নেই। বাসার সবাই তার চিন্তায় অস্থির হয়ে উঠেছে, কারণ সবাই তাকে ফোন দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। ফোন বন্ধ দেখাচ্ছে। আদির এতক্ষণ বাইরে থাকার কথা না। এবার আদিবার নিজেরও চিন্তা হচ্ছে, আদি তাকে রেখে অনেক আগেই চলে এসেছিল, এতক্ষণে তার ফিরে আসার কথা। তাহলে ফিরছে না কেন? আবার কোনো ঝামেলা হয়নি তো? কি কি ঘটেছে বাসায় বললে তাকে সবাই দোষারোপ করবে, সন্দেহ নেই। বকাবকি এমনকি গায়েও হাত তুলতে পারে, কিন্তু এখন সব না বললে বিপদ হতে পারে। আচ্ছা, ভাইয়ার সাথে খারাপ কিছু ঘটেনি তো? আদিবার হাত পা কাঁপছে। যে মনে প্রাণে দোয়া করছে আদির যেন কিছু না হয়, অজান্তেই চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। হঠাৎ বাসার ল্যান্ডলাইনে কল আসলো। আদি ফোন করেছে। ফোন পেয়েই আদির বাবা বেরিয়ে গেলেন। কাউকে কিছু বললেন না। আদি ফোন করেছে শুনে আদিবার দেহে প্রাণ ফিরল। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হলো। আদিবা এতক্ষণ শুয়ে শুয়ে কাঁদছিল, এবার উঠে বসলো। উঠে ঘাড় ঘোরাতেই বিছানার পাশে আয়নার প্রতিচ্ছবি ভেসে উঠল। নিজের চোখে পানি দেখে হঠাৎ করেই আদিবা কেমন যেন কোথায় হারিয়ে গেল। আচ্ছা, আমি কাঁদছিলাম কেন? যে আমার কথায় কথায় ভয় দেখায়, গায়ে হাত তুলতেও ভাবে না, যার জন্য আমার জীবনের সব এলোমেলো হয়ে গেল, পড়াশোনাটাও ছাড়তে হলো, তার জন্য আমার কেন খারাপ লাগবে? ভাইয়া তো জানতো জায়গাটা ভালো না, তবু আমায় ফেলে চলে এসেছিল, তার জন্য আমি কেন কাঁদছি? ভেবেই আদিবার মাথায় জেদ চেপে গেল, চোখ মুছে নিল। রাত 12টার দিকে আদি বাসায় ফিরল, সাথে তার বাবাও আছে। দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা ঘটেছে। আদির অবস্থা বিশেষ ভালো মনে হচ্ছে না। বাসার সবাই ড্রয়িং রুমে গিয়ে জড়ো হলো। আদির বাবা এসেই সোফায় বসে পড়লেন। আদির মা এগিয়ে প্রশ্ন করলেন, এতক্ষণ কোথায় ছিলি? সবার সামনে থেকে আদিবাকে এভাবে নিয়ে গিয়েছিলি কেন? জবাব দে। ওকে এখনো জ্যান্ত কবর দেইনি, এই তো অনেক। এবার আদি উত্তর দেওয়ার আগে রেহেনা বেগমকে আহমেদ সাহেব থামিয়ে দিয়ে বললেন, আজেবাজে প্রশ্ন কেন করো রেহানা? আজে বাজে প্রশ্ন হবে কেন? আমাদের সবার কতটা নিচু হতে হলো তোর জন্য। জবাব দে আদি, কেন এমন করলি? এই প্রশ্নগুলো না করে প্রশ্ন করো, ও এতক্ষণ কোথায় ছিল? কোথায় ছিলি মানে? আদির মুখে কথা নেই, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি জবাব দেবে? হ্যাঁ, কিরে আদি, জবাব দে।
থানায় ছিলি মানে কি? আহমেদ সাহেবের কথায় সবাই অবাক হলো। সবচেয়ে বেশি অবাক হলো আদিবা। আদির মা এগিয়ে গিয়ে বললেন, কিছু নেশাখোর ছেলের সাথে ঝামেলা করেছিল, পুলিশ খবর পেয়ে ধরে এনেছে। দেশে ফিরছিস 2 দিনেও হয়নি, নেশাখোর ছেলেদের সাথে তোর কিসের ঝামেলা দি? কি রে, উত্তর দে। আমি ভাবতেও পারছি না এত বছরেও ওর আচরণের কোনো পরিবর্তন হয়নি। আমরা ওকে মানুষ করতে পারিনি রেহানা। আহমেদ সাহেবের কথাটা বলতে দেরি হলেও আদির উত্তর দিতে দেরি হলো না। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাবা। বাড়াবাড়ি তো হবেই, তুমি নেশা করবে আর আমি বলে সেটা বাড়াবাড়ি। তোমার মনে হচ্ছে আমি নেশাখোর? তা না হলে কাজ মনে কি করছিলে শুনি? আমি জবাব দিতে বাধ্য নই, তবে এই ঝামেলা আমার জন্য হয়নি, যার জন্য হয়েছে তাকে আমি দেখে নিব। কার জন্য হয়েছে শুনি? কার জন্য হয়েছে তার উত্তর তখনই পাবে যখন তাকে হাসপাতালে পাঠাতে পারবে। বলতে বলতে আদিবার দিকে তাকালো আদি। ভয়ে আদিবার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তবুও ভালো, সবার সামনে তার ব্যাপারে বলেনি। এখনো বড় মুখে কথা বলতে পারছিস তুই? যা করেছি তা বলতে আমি যেমন ভয় পাই না, তেমনি যা করিনি সেটা মানতেও পারি না। মানে কি, তুই আবার কাউকে মারবি? তো তোমার কি মনে হয় যার জন্য আমাকে জেলে যেতে হলো তাকে আমি এমনি এমনি ছেড়ে দিব? আদি, তুই বাড়াবাড়ি করছিস। কেউ যদি ভালো কথা ভালোভাবে না বুঝে তাকে আমি আমার মতো করেই বোঝাবো। যাই হোক, আমাকে ছাড়িয়ে এনেছো বলে ভেবো না আমার জীবনের দখলদারি পেয়ে গিয়েছো। আমি এখানে বেশি দিনের জন্য আসিনি, তাই আমাকে শাসন করার চেষ্টাও করো না। যদি তোমাদের অসুবিধে হয় কালকেই চলে যাব। তাছাড়া পুলিশ আমাকে আটকে রাখতো না যদি আমার সাথে টাকা থাকতো। আশা করছি আমি কি বোঝাতে চাইছি তুমি বুঝেছো। তবুও যদি তোমার আমাকে অপরাধী মনে হয় বাবা হিসেবে শাস্তি দিতে পারো। তবে এখন না, পায়ে ব্যথা পেয়েছি, দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে, তাই রুমে যাচ্ছি। তুমি মায়ের সাথে কথা বলে সিদ্ধান্তটা আমাকে জানিয়ে দিও। আমি কি চলে যাব? তোমরা যদি না চাও আমি এক মুহূর্ত এখানে থাকবো না। তোমাদের বিরক্ত করার ইচ্ছা আমার নেই। আমি উপরে যাচ্ছি। আদিবা, ফার্স্ট বক্সটা নিয়ে আমার রুমে আয় তো। বলেই হাঁটতে লাগলো আদি। এতক্ষণ ধরে আদিবার সবার কথা শুনছিল, কিছু বলেনি। কিন্তু আদির কথা বলার ধরন দেখে তার কেন যেন মনে হচ্ছিল আদি ঠিক নেই। হয়তো শরীর খারাপ, তাছাড়া মারামারির সময় ব্যথাও পেয়েছিল। আদি পা টানতে টানতে যেতে যেতে আবার পেছন ঘুরল। আদিবা, কিছু বলেছি তোকে, কথা কানে যায়নি? আসছি ভাইয়া। আদি ঘরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আদিবা ফার্স্ট এইড বক্স নিয়ে ঘরে গেল। আসবো? আদি ঘুরে একবার আদিবাকে দেখলো, কিন্তু উত্তর দিল না। আজব, রাগ আমার করার কথা তা না, নিজে রাগ দেখাচ্ছে। ফিসফিস করা বাদ দিয়ে ভিতরে আয় আর দরজাটা বন্ধ করে দে। দেখুন, আমি যা করেছি তার জন্য যথেষ্ট শাস্তি দিয়েছেন, আর না প্লিজ। দরজাটা বন্ধ করতে বলেছি, মারবো বলিনি তো। আদিবা এখন তার কথা না শুনলেও মারবে, শুনলেও মারবে, তাই বাধ্য হয়ে দরজাটা বন্ধ করে দিয়ে এগিয়ে গেল আদিবা। আদি হাতের ইশারায় আদিবাকে নিজের কাছে ডাকলো। কেন জানি আদিবার ভয় হতে লাগলো। ভাইয়া। বাসায় কি করে ফিরলি? প্রশ্নটা শুনেই আদিবার গলা শুকিয়ে গেল। তবে কি আদি জেনে গিয়েছে সে নিলয়ের সাথে ফিরেছে? আজ আর রক্ষা নেই। কি রে, জবাব দিচ্ছিস না কেন? ও বুঝেছি, আমার উপর রাগ করেছিস তাই না? ওভাবে রাস্তায় নামিয়ে দিলাম তাই। আসলে আমি জানতাম এই ঝামেলা এত সহজে মিটবে না। পুলিশ আমাকে তাড়া করবে। তোকে পুলিশি ঝামেলায় ফেলতে চাইনি, তাই নিরাপদ দূরত্বে এসে তোকে নামিয়ে দিতে বাধ্য হয়েছিলাম। রাগ করিস না প্লিজ। ভাইয়া তুমি? বাহ, কত বছর পর তোর মুখে তুমি ডাক শুনলাম। আমি তোকে রাস্তায় ছেড়ে দিব এটা তুই ভাবলি কি করে? সে যাই হোক, আমি তো ফয়সালকে বলেছিলাম তোকে পিক করতে, কিন্তু ও বলল তোকে নাকি পাইনি। জানিস, এক মুহূর্তের জন্য ভেবেছিলাম না জানি কি হয়েছে তোর সাথে। পরে ভাবলাম হয়তো বাসায় ফিরে এসেছিস। ভাই আমি পুলিশ কেসে জড়াতে চাইনি, সেই জন্যই আমাকে নামিয়ে দিয়েছিল, আর আমি ওকে কত কিছু ভেবেছি। সত্যি ভাইয়া আমার কথা এত ভাবে। তবে কি সবার কথাই ঠিক? ও সত্যিই আমায় ভালোবাসে, হয়তো ও সত্যিই বাসে। কিন্তু ভাইয়া যদি জানতে পারে আমি আজ নিলয় ভাইয়ার সাথে বাসায় ফিরেছি, তাহলে কি হবে? ও কি মেনে নিতে পারবে ব্যাপারটা? কেন মনে হচ্ছে আমার জীবনে আবার ঝড় আসতে চলেছে? আদি নিচে বলে এসেছে আদিবাকে হাসপাতালে পাঠাবে, কিন্তু এখন তা না করে আদিবার সাথে এত ভালো করে কথা বলার কারণটা আদিবার মাথায় ঢুকলো না। আদিবা উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাকে চুপ থাকতে দেখে আদি আবার প্রশ্ন করলো। কি রে, উত্তর দিচ্ছিস না কেন? কি করে বাসায় ফিরলি বল? আদি কথা বলছে আর প্যান্টের নিচের দিকে ভাঁজ করতে করতে উপরে তুলছে। আদিবা এবারেও উত্তর দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু আদি প্যান্টের ভাঁজ একটু উপরে তুলতেই আদিবা আঁতকে উঠল।
আদির পা থেকে রক্ত পড়ছে। আদিবা তাড়াতাড়ি দৌড়ে এসে আদির পায়ের কাছে বসে আমতা আমতা করে প্রশ্ন করলো। ভাইয়া? আদি হয়তো বুঝতে পেরেছে আদিবা রক্ত দেখে ভয় পেয়েছে, কিন্তু সে আদিবার অবস্থাকে গুরুত্ব না দিয়ে সহসা জবাব দিল। ব্যান্ডেজটা করে দে তো আদিবা, করার মতো এনার্জি পাচ্ছি না। আদি কথাটা এত স্বাভাবিকভাবে বলল যেন কিছুই হয়নি, অথচ হাঁটুর নিচে দগদগে ক্ষত, এখনো রক্ত ঝরছে মনে হচ্ছে। এই অবস্থাতেও এত শান্ত থাকা যায়? আদি কথাটা বলেই বিছানায় গা এলিয়ে দিল, পা দুটি বাইরের দিকে ঝুলিয়ে। এবার হাঁটুর নিচে দগদগে ক্ষতটা আরো স্পষ্ট হয়ে ভেসে উঠেছে, পুরো জায়গাটা রক্তে লাল হয়ে আছে। দেখে চোখ কপালে উঠে গেল আদিবার। এতটা ব্যথা পেলে সে হয়তো এতক্ষণে হাসপাতালে থাকতো। আদি কি করে সহ্য করছে তার মাথায় ঢুকছে না। কেন যেন আদিবার খুব কান্না পাচ্ছে, যদিও কান্নাটা করার কথা আদির, কিন্তু সে শান্ত হয়ে শুয়ে আছে। উল্টে আদিবা কান্না জুড়েছে। আদিবা কান্না চাপার চেষ্টা করছে কিন্তু পারছে না, সে নিজেকে ধরে রাখতে পারছে না, হাউমাউ করে কাঁদছে। আদিবার কান্নার শব্দ শুনে আদি পুরো বোকা বনে গেল, কারণ সে আদিবার কান্নার কারণ বুঝতে পারছে না। তাই তাড়াতাড়ি উঠে বসলো, তীক্ষ্ণ চোখে আদিবার দিকে তাকিয়ে বলল। সমস্যা কি? কান্না জুড়েছিস কেন? আমি তো তোকে মারিনি, এমনকি বকাও দেইনি, তাহলে কাঁদছিস কেন? আদিবা উত্তর দিল না, সে এক মনে কেঁদেই চলেছে। আরে যন্ত্রণা, বলবি তো কি হয়েছে, কাঁদছিস কেন? ভাইয়া? আগে কান্না থামা, তারপর বল কি হয়েছে। কান্না থামাতে বললাম না? ভাইয়া এতটা কি করে কাটলো? চোখ মুছতে মুছতে প্রশ্ন করলো আদিবা। ঢং করিস আমার সাথে? জানিস না কিভাবে কেটেছে? আমার জন্যই এত কিছু হয়েছে, তাই না? এনেছিলাম ব্যান্ডেজটা করে দিতে, তা না করে ঢং শুরু করেছিস। চোখের সামনে থেকে দূর হয় ইডিয়েট, লাগবে না তোর ব্যান্ডেজ করা। এটা বাসায় ব্যান্ডেজ করার মতো ব্যথা? এক্ষুনি হসপিটালে চলো। আমাকে তো পাগলা কুকুরে কামড়িয়েছে, হাসপাতালে যাব। বক্সটা দে। বলে আদি নিজেই ব্যান্ডেজ করতে শুরু করলো। আদিবা বসে বসে দেখছে আর কাঁদছে। আজব তো, ইডিয়েটের মতো আর কত কাঁদবি? এবার তো পানি শূন্যতা দেখা দিবে। চুপ কর। আপনি কি পাথর দিয়ে তৈরি? আপনার ব্যথা লাগছে না? না, লাগছে না। আমার কিসে ব্যথা লাগে সেটা যদি তুই বুঝতি তাহলে তো কাজই হতো। যাই হোক, জীবনে তো কোনো কাজ করতে পারলি না, এখন যা বাইরে গিয়ে খাবারের ব্যবস্থা কর। শরীর ভালো লাগছে না, ঘুমাবো। আদিবা আর কিছু বললো না, চুপচাপ বাইরে এসেই খাবারের জোগাড় করতে লাগলো। আদির মা দেখছেন কিন্তু কিছু বলতে পারছেন না, কারণ আদি স্পষ্ট জানিয়ে দিয়েছে সে এখানে থাকবে না। এখন কিছু বললে হয়তো এখনই চলে যাবে। আদিবা খাবার নিয়ে ঘরে গিয়ে দেখলো ঘর ফাঁকা, আদি সেখানে নেই। ভাইয়া? ভাইয়া? আদিবা দুবার ডাকতে আদি ওয়াশরুম থেকে জবাব দিল। শাওয়ার নিচ্ছি, একটু অপেক্ষা করে আসছি। আদিবা টেবিলে খাবার রেখে বিছানায় বসলো। কিছুক্ষণের মধ্যেই আদি আসলো, খালি গা, পরনে হালকা ব্রাউন কালারের 3/4, গলায় ঝুলছে সাদা টাওয়াল। কপালের উপর ছড়িয়ে থাকা এলোমেলো চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। আদিবা নিজের অজান্তেই হা হয়ে তাকিয়ে আছে আদির দিকে। আদি ব্যাপারটা বুঝেও আদিবাকে বিব্রত করার জন্য বলল। হা করে কি দেখছিস? বড় ভাইকে দেখতে লজ্জা করে না? আদিবা এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো, কারণ সে লজ্জা পেয়েছে, ভীষণ রকমের লজ্জা। মুখটা ইতিমধ্যে লাল হয়ে গেছে আদিবার। আদিবার অবস্থা দেখে আদির খুব হাসি পেল, সে উচ্চস্বরেই হেসে ফেলল। আদিবা এবার এদিক ওদিক না তাকিয়ে এক দৌড়ে সোজা নিজের ঘরে চলে গেল। রাত বাড়ছে, কিন্তু আজ ঘুমকে কিছুতেই বসে আনতে পারছে না আদিবা। বারবার আদির জন্য দুশ্চিন্তা হচ্ছে। ভাইয়া কি ঘুমিয়েছে? ওর পায়ে ব্যথা করছে না তো? একবার কি দেখে আসবো? যেই ভাবনা সেই কাজ। আদিবা উঠে বসলো, কিন্তু চারদিকে চোখ বুলিয়ে দেখলো রুম পুরো অন্ধকার। বিদ্যুৎ নেই, তাই কোথাও কোনো আলোর রেখা নেই। কিন্তু তাতে কি, আদিবার এখন আদির কাছে যেতে ইচ্ছে করছে। অন্ধকারে হাতড়ে হাতড়ে গিয়ে দাঁড়ালো আদির ঘরের সামনে, আর দরজাটা শব্দহীনভাবেই খোলার চেষ্টা করলো। পা টিপে টিপে ঘরে ঢুকলো। আদি মুখ ঘুরিয়ে শুয়ে আছে, গভীর ঘুমে আচ্ছন্ন। সত্যি কি উনি ঘুমাচ্ছে, নাকি শরীর বেশি খারাপ লাগছে? জ্বর আসেনি তো? আদিবার ইচ্ছে হলো একবার ছুঁয়ে পরখ করতে। আদিকে এমন নিথর হয়ে পড়ে থাকতে দেখে আদিবার মনটা খারাপ হয়ে গেল। সুস্থ অবস্থায় তো সারাদিন আদিবাকে শাস্তি দিয়েই কুল পায় না, তবুও আদিবার খারাপ লাগছে। আচ্ছা, আপনার শাস্তি ঝুড়ি কি কোনোদিনও শেষ হবে না? এটা কেমন ভালোবাসা? আদিবা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরতেই আদি খপ করে আদিবার হাত ধরল। অন্ধকারে হঠাৎ এমন কাণ্ডে ভয়ে চমকে উঠল আদিবা। চিৎকার দিতে চেয়েছিল, কিন্তু সে সুযোগ পায়নি। তার আগেই আদি তাকে নিজের সাথে জড়িয়ে নিয়েছে। এটা আদি বুঝতে পেরে দেহে প্রাণ ফিরে পেল। আদির বুকে মুখ গুজে নিজেকে সামলাতে চাইল,
সাথে সাথে আদি বলে উঠল। দুদিনেই অভ্যস্ত হয়ে গেলি? আদিবা প্রশ্নের মানেটা বুঝলো না, তাই মুখ তুলে প্রশ্ন করলো। মানে? এবার আদিও উঠে বসলো। মানে দুদিন আমার সাথে ঘুমিয়েই অভ্যস্ত হয়ে গেছিস, তাই নিজেই ছুটে এসেছিস? এতটাই অভ্যস্ত হয়েছিস যে একটা ছেলে গায়ে হাত দিলেও অস্বস্তি হয় না? কি সুন্দর বুকের উপর শুয়ে থাকতে পারিস। আপনি এসব কি বলছেন? যা সত্যি তাই তো বলছি। আদিবার এখন কি উত্তর দেওয়া উচিত সে জানে না। আদি কি তাকে অপমান করছে কিনা সেটাও বুঝতে পারছে না, শুধু জানে এই পরিস্থিতিটা তার খারাপ লাগছে। আমতা আমতা করে জবাব দিল। আপনি ভুল বুঝছেন। আপনার শরীর খারাপ তাই দেখতে এসেছিলাম। আদিবা, তুই কি জানিস তুই আমার প্রেমে পড়ে যাচ্ছিস? আ- আপনি এসব কি বলছেন? আদি আবারও শান্ত গলায় জবাব দিল। এই ভুলটা করিস না, নিজেকে সামলা। এভাবেই নিজেকে বিলিয়ে দিস না। আমি ছেলে মানুষ, মেয়েদের সাথে ফুর্তি করতে আমার ইচ্ছে হতেই পারে, কিন্তু তোকে সেটা মানায় না। যদিও আদি আদিবাকে অপমানের উদ্দেশ্যে কথাগুলো বলছিল, কিন্তু কথাগুলো আদিবার মাথা কিংবা মন কোনো জায়গাতেই স্থান নিতে পারল না। পারবেই বা কি করে? আমি নতুন করে আপনার প্রেমে পড়বো কি করে ভাইয়া? কথায় আছে, দৃষ্টিসীমার বাইরে থেকেও যদি কোনো ছেলে একটা মেয়ের কথা ভাবে, সেই মেয়ে তা বুঝতে পারে। আর আপনাকে এত কাছে রেখে আমি বুঝবো না? আপনি আমার জীবনের প্রথম ছেলে, যে আমার সবটা কেড়ে নিয়েছিলেন, যার কাছ থেকে নিজেকে আর ফিরিয়ে আনতে পারিনি, যাকে ছোটবেলায় জয় করে নিয়েছিলেন, সে এখন নতুন করে প্রেমে পড়বেটা কি করে? আপনি যে এমন ছোট থেকে আমায় ভালোবাসেন, ইচ্ছে করে হোক বা অনিচ্ছায়, আপনার ভালোবাসায় প্রেমে পড়েছিলাম আমিও, যে ভালোবাসার বেড়াজাল থেকে আজও বের হতে পারিনি। কিন্তু আপনার ভালোবাসা যে বড্ড বেপরোয়া। এমন বেপরোয়া ভালোবাসা কে চায়? আমি কি এতই খারাপ? আমাকে কি একটু ভালোভাবে ভালোবাসা যায় না? আপনাকে ভালোবাসার কথা বলার সাহসটাও আমার নেই, কোনোদিন হবেও না। কিন্তু আপনার প্রতি আমার অনুরাগের পরিমাণ যদি আপনি জানতেন, তবে হয়তো 6টা বছর এভাবে আমায় কষ্ট দিতে পারতেন না। এই 6 বছরের প্রতিটা মুহূর্ত আমি কিভাবে পার করেছি যদি জানতেন। বসে বসে নিজ মনে কথা বলছিল আদিবা। আদি আগেই উঠে গিয়েছিল। সে চোখে মুখে পানি দিয়ে এসে দরজা বন্ধ করে দিল। দরজা লাগানোর শব্দে ঘোর কাটলো, তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আমি এখন যাই ভাইয়া। কোথায়? কোথায় মানে? নিজের রুমে যাব। তাহলে এসেছিলি কেন? মানে আসলে আপনার শরীর ঠিক আছে কিনা তাই দেখতে এসেছিলাম। এত দেখি ভূতের মুখে রাম নাম হয়ে গেল। তুই আমার কথা ভাবছিস, বিষয়টা অবিশ্বাস্য। এমন ভাবে বলছেন যেন আমি কোনোদিনও আপনার কথা ভাবিনি। ভাবতি নাকি? আপনি এতটা বেইমান হয়েছেন জানাই ছিল না। ছোটবেলায় আপনার জ্বর হলে সারা রাত বসে জলপট্টি দিতাম, আপনার সব কাজ করে দিতাম, খাইয়ে দিতাম, সব ভুলে গেছেন? ওরে কি গুণবতী লক্ষ্মী মেয়েটা, এমনভাবে বলছে যেন নিজের ইচ্ছায় আমার সেবা করতো। থাপড়াইতে থাপড়াইতে রাজি করাতাম, ভুলে গেছিস? সে যাই হোক, যে কারণেই হোক, সেবা তো করতাম। ইচ্ছে করে কোন দিন করিসনি, মার খাওয়ার ভয়ে করতি, তাছাড়া না করে যাবি কোথায়? আমার যখন যা দরকার সেটা কিভাবে আদায় করতে হয় আমি ভালো করে জানি। বলতে বলতে আদি এসে বিছানায় এসে গা ছুয়ালো। আদিবাও সাথে সাথে উঠে উল্টো ঘুরে হাঁটা দিল, কিন্তু সফল হতে পারল না। আদি তাকে হ্যাঁচকা টানে নিজের কাছে বসিয়ে দিল। কি করছেন? ছাড়ুন। ছাড়ার জন্য ধরেছি বলে মনে হচ্ছে? খেয়ালই করবেন না প্লিজ। নিজে উল্টাপুল্টা কাজকর্ম করবেন, তারপর বলবেন আমার চরিত্র খারাপ। যা খারাপ তা ভালো বলতে যাব কেন? ঠিক আছে, আমার চরিত্র ভালো না, কিন্তু আপনার চরিত্রও তো ভালো। তাহলে বিয়ের আগে একটা মেয়ের সাথে এমন কেন করেন আপনি? আমি কখন বললাম আমার চরিত্র ভালো? আমি ছোট থেকেই তোকে অন্য চোখে দেখি। এখন তো আর কথাই নেই, তোর প্রতি আমার গভীর আসক্তি রয়েছে। আপনার কি মুখে কিচ্ছু আটকায় না? লজ্জা বলতে কিছুই নেই আপনার? নিজেই নিজেকে কি করে এতটা নিচে নামাচ্ছেন আপনি? সত্যি বলতে মুখে আটকানো উচিত না। সত্যি অপ্রিয় হলেও সত্যি। তোর দিকে তাকালাম এক দৃষ্টিতে আর বললাম দেখি বোনের চোখে, তাহলে বোন নামক পবিত্র সম্পর্কটাকে অপমান করা হলো না? বুঝতেই যখন পারছেন আপনি যে দৃষ্টিতে তাকাচ্ছেন সেটা অপবিত্র, তাহলে কেন তাকান? অন্ধ হয়ে যেতে বলছিস? একটু ভালো হতে বলছি। ভালো হলে অ্যাওয়ার্ড দিবি? উফ, আপনার সাথে না কথা বলে কোনো লাভ নেই, হাঁটা ছাড়ুন, তা না হলে আমি কিন্তু চেঁচাবো। গতকাল দাগটা গলায় না করে ঠোঁটে করা উচিত ছিল, তাই না? তাহলে আমাকে হুমকি দেওয়ার আগে ঠোঁট দুটি কাঁপতো। মানে কি? গত রাতের কথা মনে করার চেষ্টা কর, তাহলেই বুঝতে পারবি। বলতে বলতে আদিবার হাত আলগা করে দিয়ে মুচকি হাসলো আদি। আদি কি বোঝাতে চেয়েছে আদিবা বুঝতে পেরেছে, তাই আদির বাঁকা হাসিতে তার গা জ্বলে উঠল আদিবার। আর একবার যদি আমার দিকে খারাপ নজরে তাকান না, একেবারে চোখ গেলে দেবো বলে দিলাম। বলেই আদিবা এক ছুটে চলে। আদিবার কাণ্ডে আদি উচ্চস্বরে হেসে উঠল।
সকালে আদিবা রান্নাবান্নার জোগাড় করে টেবিলে খাবার দিচ্ছিল। তখন আদিবার মা সেখানে আসলেন। বেশ ইতস্ততা নিয়ে দাঁড়িয়ে আছেন। তা দেখে আদিবা বলল,